জাতীয় পতাকা হাতে আবু সাঈদের পরিবারের পাশে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জিয়ারত করলেন কবর। অশ্রুসজল চোখে নাহিদ আসিফ সার্জিস ন্যায় প্রতিষ্ঠার ঘোষণা। শিক্ষার্থীদের আলটিমেটামের মুখে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের পদত্যাগ। সরে দাঁড়াচ্ছেন আপিল বিভাগের 5 বিচারপতিও। দায়িত্ব ছাড়লেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। বিভিন্ন খাতে সংস্কারে যতদিন দরকার অন্তর্বর্তী সরকার ততদিন দায়িত্ব পালন করবে বললেন আইন উপদেষ্টা। অর্থনৈতিক সংকট কাটাতে ব্যবস্থার আশ্বাস অর্থ উপদেষ্টার। রোদ বৃষ্টি উপেক্ষা করে রাষ্ট্র মেরামতের দায়িত্বে শিক্ষার্থীরা। সড়ক থেকে বাজার সবখানেই সরব উপস্থিতি। মনিটরিংয়ে কিছুটা কমতির দিকে পণ্যের দাম। বছর জুড়ে নজরদারি চান ভোক্তা। এবং পুড়ে যাওয়া থানা সংস্কারেও শিক্ষার্থীরা সংরক্ষণ করছেন গুরুত্বপূর্ণ নথিপত্র। বাহিনীর উপর সবাইকে আস্থা রাখার অনুরোধ। পুলিশ হবে জনগণের, সীমিত পরিসরে চলছে কাজ। শুরুতে এই প্রধান উপদেষ্টার রংপুর সফরের খবর। যে লক্ষ্য নিয়ে আবু সাঈদ বুক পেতে দিয়েছিলেন তা বিফল হতে দেয়া যাবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রংপুরের পীরগঞ্জে কোটা সংস্কার আন্দোলনে নিহত আবু সাঈদের বাড়িতে যান 3 উপদেষ্টা। ডক্টর ইউনূস বলেন, ঘরে ঘরে বৈষম্য বিরোধী আবু সাঈদ তৈরি হয়েছে। বাংলাদেশে ধর্ম বর্ণ নির্বিশেষে কোনো বৈষম্য থাকবে না বলেও জানান তিনি। এর আগে সাঈদের কবর জিয়ারত ও আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। রংপুরের পীরগঞ্জ থেকে বাবুল হোসেনের ক্যামেরায় সানবির রূপলের রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলন এক অভূতপূর্ব রূপ দেখালো নতুন প্রতিবাদী বাংলাদেশের। বিন্দু বিন্দু ক্ষোভ থেকে অভ্যুত্থানের বিস্ফোরণ ঘটিয়ে এখন ইতিহাসের নায়ক রংপুরের পীরগঞ্জ উপজেলার আবু সাঈদ। রক্ষকের গুলির মুখেও যিনি গেয়েছেন মুক্তির দাবি। সেই আবু সাঈদের প্রতি শ্রদ্ধা জানাতে শনিবার হেলিকপ্টার যোগে রংপুরের অজপাড়াগাঁয়ে যান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন কোটা আন্দোলনের 2 নেতা, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। আবু সাঈদের বাড়িতে গিয়ে শুরুতেই তার কবর জিয়ারত করেন প্রধান উপদেষ্টা। সমবেদনা জানান পরিবারের সদস্যদের প্রতি। জাতীয় পতাকা তুলে দেন আবু সাঈদের পিতার হাতে। পরে প্রধান উপদেষ্টা বলেন, নতুন বাংলাদেশ গড়ার দায়িত্ব সবার। কোনো ধরনের গোলযোগ যাতে না হয় সে বিষয়েও সবার প্রতি আহ্বান জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। আবু সাঈদ এখন ঘরে ঘরে, প্রত্যেক ঘরে আবু সাঈদ, এবং বাংলাদেশের যত পরিবার আছে সব পরিবারের সন্তান, এবং বাংলাদেশে এখানে জাতি ধর্ম নির্বিশেষে সবারই সন্তান। এখানে হিন্দু পরিবার হোক, মুসলমান পরিবার হোক, বৌদ্ধ পরিবার হোক, সবার ঘরের সন্তান এই আবু সাঈদ। কাজেই আপনারা খেয়াল রাখবেন যে কোথাও কোনো গোলযোগ যেন না হয়, কেউ ধর্ম নিয়ে কথাবার্তা না বলে, কারণ আমরা এই মাটিরই সন্তান, সবাই আবু সাঈদ। কাজে এদের সন্তানদের রক্ষা করা জাতি ধর্ম নির্বিশেষে এটা আমাদের এখন কর্তব্য। এর আগে আবু সাঈদের কবর জিয়ারত করেন সহপাঠী ও স্বজনেরা। এ সময় বাবা মকবুল হোসেন শিক্ষার্থী আন্দোলনে মৃত্যুর ঘটনার বিচার দাবি করেন। কোটা আন্দোলনতে ছেলে, শিক্ষক, ছাত্র, বহু কিছু পেশার মানুষ মারা গেছে। ছেলে শহীদ হয়ে গেছে, এটার তো বেদনা আমার আছেই। তা বাদেও যে আরো মায়ের ঘেরে কোল খালি হয়ে গেছে, এটারও বেদনা আমার লাগে। কিন্তু যেন সরকার যেন দৃষ্টান্তভাবে সকলের বিচার করে। বাংলাদেশে আর যেন এমন মৃত্যুর ঘটনা না ঘটে সেজন্য দল মত নির্বিশেষে সবার প্রতি আহ্বান জানান আবু সাঈদের স্বজনেরা। সানবির রূপল, সময় সংবাদ, পীরগঞ্জ, রংপুর। আবু সাঈদ মেধাবী, সংগ্রামী আর লড়াকু এক জীবনের প্রতিচ্ছবি। স্বজনার পরিবারের সদস্যদের কথায় উঠে এলো এমনটাই। তাদের প্রত্যাশা, আবু সাঈদের আত্মত্যাগ এখন বাংলাদেশকে পথ দেখাবে নতুন যাত্রাপথের। বাবুল হোসেনের ছবিতে রংপুর থেকে সানবির রূপলের আরও একটি রিপোর্ট।
শনিবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস তার গ্রামের বাড়িতে গেলে ভিড় করেন স্বজনেরাও। স্মরণ করেন মেধাবী আবু সাঈদের জীবনের নানা অধ্যায়। সাদাসিধে জীবনযাপন, অমায়িক ব্যবহার, চারিত্রিক দৃঢ়তা আর দরিদ্র পরিবার থেকে নানা প্রতিকূলতা ঠেলে বেড়ে ওঠার কথা। সেই আবু সাঈদকে হারিয়ে শূন্যতা আর বেদনায় পোড়ার কথা উঠে আসে স্বজনদের মুখে। কষ্ট করে পাইছে, খুব লেখাপড়া করছে, মানুষের ছেলে ওইভাবে মারে না। আহারে ছাত্র পড়া কি, ছেলে ব্যবহার কি ভালো। আমার খারাপ না করছে, না খারাপ না করছে, জবের ভালো মানুষ হয়েছিল ছেলেটি। ছোট থেকে অত্যন্ত মেধাবী ছিল আবু সাঈদ। ক্লাসের সবসময় যে কোনো ব্যাপারে কোনো প্রশ্নের উত্তর দেওয়া থেকে শুরু করে নিয়ে সত্য কথা বলা, অন্যের বিরুদ্ধে কথাবার্তা বলা থেকে সব ব্যাপারেই সে সবার থেকে আগায় ছিল সবসময়। এবং স্যারদের সব থেকে পছন্দের ছাত্রগুলোর মধ্যে সাঈদ অন্যতম একজন ছিল। সবসময় সাদামাটাভাবে চলাফেরা করতো। ও কারোর সাথে কখনো ঝগড়া দ্বন্দ্ব কোনটাই থাকতো না। যদিও বা সে একটা নিম্ন দরিদ্র পরিবার থেকে সে উঠে এসেছে, অনেক সংগ্রাম এবং যুদ্ধ করে সে ছোটোবেলা থেকে উঠেছে। সে ক্লাস 5-এ টানেলফুলে বৃত্তি থানা ফার্স্ট, ক্লাস 8-এ সে টানেলফুলে বৃত্তি থানা ফার্স্ট। স্বজন ও পরিবারের সদস্যরা মনে করেন বৈষম্যহীন লক্ষ্য নিয়ে রাষ্ট্র কাঠামো নতুন করে গড়ে তোলার ক্ষেত্রে বাংলাদেশকে নতুন পথের দিশা দেখাবে আবু সাঈদের আত্মত্যাগ। সর্বোচ্চ চেষ্টা দিয়ে সংগ্রাম করেছে এবং তার সংগ্রামের সে ফল আজকে তো আমরা দেশবাসী সবাই দেখতে পাচ্ছি। এই জাতিকে অনেক বিশাল একটা জিনিস শিখিয়ে দিয়ে গেছে যে অন্যের বিরুদ্ধে বুক সিনা দাঁড় করে দাঁড়াইতে হয় অন্যের বিরুদ্ধে, যে এটা একটা সে দৃষ্টান্ত নজির করে গেছে। আবু সাঈদের নামে আমাদের এলাকায় একটা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হোক এবং বর্তমানে যে আন্দোলন হলো আবু সাঈদের নামে একটা গবেষণা ইনস্টিটিউট হোক। সকল শহীদের হত্যার সাথে সংশ্লিষ্ট সকলকে পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক সর্বোচ্চ ফাঁসির দাবি জানাচ্ছি। যুগ যুগ ধরে সংগ্রামের প্রতীক হয়ে বেঁচে থাকবেন আবু সাঈদ। দেশের মানুষ মনে রাখবে তার আত্মত্যাগ, এমন মত রংপুরবাসীর। সানবীর রূপল, সময় সংবাদ, পীরগঞ্জ, রংপুর। এদিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে মতবিনিময় সভা ও রংপুর সার্কিট হাউসেও বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সংঘাত হানাহানি ভুলে পুরো জাতিকে আর উন্নত স্তরে নিতে সবার সহযোগিতা চান তিনি। বলেন, পুরো রাষ্ট্রেই পচন ধরেছে, তাই নির্দিষ্ট জায়গায় নয়, সংস্কার প্রয়োজন সব খাতে। রংপুর সফরে গিয়ে একগুচ্ছ কর্মসূচিতে অংশ নেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ এবং নির্বাচন ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অধ্যাপক ইউনুস জানান, নির্বাচন কবে হবে সেই সিদ্ধান্ত নেবে জনগণ। অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠার 3 দিনের মাথায় নতুন সরকারের প্রধান উপদেষ্টা প্রথম সফর করলেন উত্তরের জেলা রংপুরে। কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শিক্ষার্থী আবু সাঈদের বাড়ি পীরগঞ্জের পর তার শিক্ষা প্রতিষ্ঠান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়েও যান অধ্যাপক ডক্টর ইউনুস। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের বৈঠক কক্ষে তিনি শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন, শোনেন নতুন বিজয়ের কারিগরদের বিভিন্ন মতামত। উপস্থিত নতুন প্রজন্মের উদ্দেশ্যে নোবেল জয়ীর বার্তা, দেশকে এগিয়ে নিতে চান বৃহত্তর ঐক্যে। তোমরা যেটা করেছো এটা শুধু বাংলাদেশের ঘটনা না, এখন সবাই দেখতেছে এটা কি বিষয়। একটা সরকার, এই ছাত্ররা কিভাবে উঠে হতে পারে। এরপর আহত শিক্ষার্থীদের চিকিৎসার খোঁজ নিতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যান প্রধান উপদেষ্টা। সেখানেও কিছু সময় কাটান তিনি। পরে রংপুর সার্কিট হাউসে গিয়ে মধ্যাহ্নভোজ সারেন অধ্যাপক ইউনুস। কর্মকর্তাদের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক শেষে সার্কিট হাউসের গেটে মুখোমুখি হন উপস্থিত গণমাধ্যম কর্মীদের। অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে থাকা বিশিষ্ট এই অর্থনীতিবিদ বলেন, পুরো রাষ্ট্রেই সংস্কার জরুরি। পরিষ্কার করতেই হবে, এটার কোনো বিকল্প নেই। আপনি যতভাবেই বলেন, প্রত্যেকটা জিনিস, এটা এই না যে এই জিনিস নষ্ট হয়ে গেছে, ওরকম না, পুরো জিনিসটাই পচে গেছে। এই পচা জায়গাতে আবার নতুন তরতাজা জাতি আবার তৈরি করতে এবং আমরা পারি। শুধু আমাদের সবাই একত্র হতে পারে, এটা করতে হবে, কঠিন হাত করতে হবে। ঠিক কতদিন প্রয়োজন সংস্কারে কিংবা কতদিন পর নির্বাচন হবে, এমন প্রশ্নেরও খোলামেলা উত্তর প্রধান উপদেষ্টার। এইটা তো কেউ বলে নাই এখনো, আলাপ হলে তখন দেখা যাবে কতদিনে হলে ভালো হবে, যেটা আপনারা বলেন। এটা থেকে কারোর কোনো এমন না যে এটা আমি এক্ষুনি করে দেব, বললে করে দেবে, কি আছে, যে করলে ভালো হবে কি ভালো হবে না সেটা আপনারা বিচার করেন, আগে নিজেদের চিন্তা করেন কতদিন হলে ভালো হবে। সমাজের সবার অংশগ্রহণে বাংলাদেশকে অনন্য স্তরে উন্নীত করতে তরুণ সম্প্রদায়কেই দায়িত্ব নেয়ার আহ্বান জানান অধ্যাপক ডক্টর ইউনুস।
সময় সংবাদ, রংপুর। শিক্ষার্থীদের আলটিমেটামের মুখে পদত্যাগ করলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। আপিল বিভাগের 5 বিচারপতিও সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি করা হয়েছে আশফাকুল ইসলামকে। এর আগে প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের বিচারপতিদের পদত্যাগের দাবিতে উচ্চ আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। আদালতের প্রতি মানুষের আস্থাহীনতার জন্য বিচারপতিদের রাজনৈতিক সম্পৃক্ততাকে দায়ী করেন তারা। শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানান আইনজীবীরাও। স্লোগানে স্লোগানে মুখরিত আদালত প্রাঙ্গণ। দাবি প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের রাজনৈতিক পক্ষপাতদুষ্ট বিচারপতিদের পদত্যাগ। শনিবার সকালে প্রধান বিচারপতি হঠাৎ করে ভার্চুয়াল ফুল কোর্ট সভা ডাকেন। এই খবর ছড়িয়ে পড়লে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জড়ো হন শিক্ষার্থীরা। কিছুক্ষণ পরেই সুশৃঙ্খলভাবে মিছিল নিয়ে হাইকোর্টে প্রবেশ করেন তারা। মুহূর্তের মধ্যেই বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত হন সেখানে। খণ্ড খণ্ড মিছিল আর হ্যান্ডমাইক থেকে বিচার বিভাগের সংস্কার সহ নানা দাবি জানান তারা। এ সময় বিচার বিভাগকে দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য ব্যবহার করা হয়েছে বলে দাবি করে আন্দোলনকারীরা বলেন, এর পিছনে বিচারপতিদের দায় রয়েছে। অর্থ পাচারকারীদের বিরুদ্ধে তদন্ত বন্ধের আদেশ দেওয়ার ফলে দেশের অর্থনৈতিক যে ক্ষতি হয়েছে তার দায় প্রধান বিচারপতি এড়াতে পারেন না বলেও দাবি করেন আন্দোলনকারীরা। বাংলাদেশে স্বৈরাচার প্রতিষ্ঠা করার জন্য যে সকল বিচারপতি তাকে সাহায্য করেছে তাদের সকলের পদত্যাগের দাবিতে আমরা এখানে আজ উপস্থিত হয়েছি। যে মূল কারণ, যে মূল কালপ্রিট, সেই মূল কালপ্রিটটা হচ্ছে আমাদের প্রধান বিচারপতি। সেই প্রধান বিচারপতি কিন্তু এখন পর্যন্ত পদত্যাগ করেনি। আমি যদি বলি যে আপনারা কেন ব্যবহার হয়েছেন, আপনাকে একজন ব্যবহার করতে চাইলে কি আপনি ব্যবহার হতে হবে? সরকারের মদদে একের পর এক বিতর্কিত ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত রায় দেয়ায় পদত্যাগের আলটিমেটাম দেয়া হয় প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের বিচারপতিদের। ছাত্র নাগরিকদের অংশগ্রহণে যে সফল অভ্যুত্থানটি হয়েছে, সে অভ্যুত্থানটিকে প্রশ্নবিদ্ধ করার জন্য ইতিমধ্যে বিভিন্ন মহল থেকে বিতর্ক করার চেষ্টা করা হচ্ছে। আমরা নিশ্চিত করতে চাই ফ্যাসিজমের মূলোৎপাটন হয়েছে। আইনজীবীরাও সংহতি জানান শিক্ষার্থীদের সঙ্গে। শিক্ষার্থীরা যে দাবি করেছে, এই রক্ত স্রোতের ছাত্র জনতার বিপ্লবের পরে আমরা আইনজীবী সমাজ সেই দাবির প্রতি আমরা সংহতি জানাচ্ছি। আলটিমেটামের মুখে পদত্যাগের সিদ্ধান্ত নেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। পরে আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল প্রধান বিচারপতির পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন। আমাদের প্রধান বিচারপতি কিছুক্ষণ আগে পদত্যাগ করেছেন। ওনার পদত্যাগ পত্র ইতিমধ্যে আইন মন্ত্রণালয়ে এসে পৌঁছেছে। এটা উপযুক্ত প্রসেসিং এর জন্য আমরা কাল বিলম্ব না করে রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিব। আদালতের সব নথি যেন সুরক্ষিত থাকে সেজন্য সবাইকে দায়িত্বশীল আচরণের অনুরোধ জানান আইন উপদেষ্টা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন সহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কারে যতদিন দরকার হবে অন্তর্বর্তী সরকার ততদিন দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এ সময় তিনি সাইবার নিরাপত্তা সহ যে কোনো খারাপ আইন সংস্কারেরও আশ্বাস দেন। অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেয়ার পর প্রথম দিন সচিবালয়ে অফিস করার সময় সাংবাদিকদের তিনি একথা জানান। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বৃহস্পতিবার সন্ধ্যায় 17 সদস্যের অন্তর্বর্তীকালীন সরকারের শপথ নেয়ার একদিন পর শুক্রবার বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব বণ্টন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেয়ার পর ডক্টর আসিফ নজরুল সাপ্তাহিক ছুটির দিন শনিবার সকাল থেকেই সচিবালয়ে অফিস করেন। এ সময়ে আইন সচিব সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা শুভেচ্ছা জানান। এরপর আইন ও বিচার বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেন তিনি। এ সময় জুলাই থেকে এ পর্যন্ত গণ আন্দোলনে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনা, আন্দোলন দমনের নামে দায়ের করা ফৌজদারি ও হয়রানিমূলক মামলা 3 দিনের মধ্যে প্রত্যাহারের পাশাপাশি মিথ্যা মামলায় আটক থাকা শিশু কিশোরদের ছেড়ে দেওয়া সহ সভায় 5টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে আইন উপদেষ্টা কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। নতুন সরকারের কাজের ক্ষেত্রে কোন বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হবে জানতে চাইলে নির্বাচন কমিশন সহ সাংবিধানিক প্রতিষ্ঠানের সংস্কারে পরিকল্পনা নেয়ার কথা জানান তিনি। নির্বাচন কমিশনের ভূমিকা তো আপনারা জানেন। তো এখানে যদি আপনার ওভারহলিং না করা হয়
তাহলে ভবিষ্যতে যে সরকার আসবে তারা তো এই প্রতিষ্ঠানগুলোকে আবার সেভাবে ব্যবহার করবে। আমাদের অতীতের অভিজ্ঞতা সুখকর না। এই সরকারের মেয়াদ প্রসঙ্গে জানতে চাইলে আইন উপদেষ্টা বলেন, একটি সুষ্ঠু নির্বাচন করা এবং বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের জন্য যতদিন দরকার হবে অন্তর্বর্তীকালীন সরকার ততদিন দায়িত্ব পালন করবে। সংস্কারের আকাঙ্ক্ষা এবং নতুন নির্বাচনের আকাঙ্ক্ষার মধ্যে সমন্বয় করে যেটা যতদিন থাকা দরকার ততদিনই থাকার আমরা থাকবো, বেশিও না কমও না। আমি আমার বিশ্ববিদ্যালয় শিক্ষকতার জীবন মিস করি। যত তাড়াতাড়ি সম্ভব কাজ শেষ করে কবে আমি আমার সেই জীবনে ফিরে যেতে পারবো। সাইবার নিরাপত্তা আইন সহ যে কোনো ধরনের খারাপ আইন সংস্কারে ব্যবস্থা নেয়ার কথাও জানান অধ্যাপক আসিফ নজরুল। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। মূল্যস্ফীতি সহ দেশের অর্থনীতির সব সংকট দ্রুত সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ। সচিবালয়ে প্রথম দিনের অফিস শুরুর আগে সাংবাদিকদের কথা জানান তিনি। এছাড়া ব্যাংক খাতের সংস্কারের কথাও জানান অর্থ উপদেষ্টা। আমাদের এখন ইমিডিয়েট আইন শৃঙ্খলা, ল অ্যান্ড অর্ডারটাকে ঠিক করা, এটা যদি আমরা না করতে পারি তবে কিন্তু অন্যগুলো থেমে যাবে। অথবা আমরা চেষ্টা করছি এখনই ইমিডিয়েটলি ল অ্যান্ড অর্ডার বলতে শুধু রাস্তাঘাটের না, ব্যাংকগুলি চালু করা, পোর্টগুলি অনেকাংশে ইসে আছে, রাস্তাঘাট ইসে করা, সেগুলি আমরা চেষ্টা করছি সচেষ্ট করতে ইমিডিয়েটলি। আর চ্যালেঞ্জগুলি যেটা আছে, অর্থনৈতিক চ্যালেঞ্জ তো আছেই, আপনারা জানেন, এই সামষ্টিক ক্ষেত্রে মূল্যস্ফীতি এটা সেটা আছে, এটা আমরা ইমিডিয়েটলি চেষ্টা করব। দায়িত্ব নিয়েই অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের ঘোষণা দিয়েছেন নতুন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। দুপুরে মতিঝিলে শিল্প ভবনে এক বৈঠকে কথা বলেন তিনি। এ সময় শিল্প খাতে চলমান গ্যাস সংকট নিরসনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি। আমরা তো ডেফিনেটলি মোকাবেলা করবো, যেটা বললাম যে জিরো টলারেন্স থাকবে আমাদের দুর্নীতির ক্ষেত্রে, এবং আমাদের টিম এই ব্যাপারে সজাগ থাকবেন, এবং আমরা এটা যা অন্যায় অবিচার যেই অভিযোগগুলোর ক্ষেত্রে এসেছে, আমরা যেন ভবিষ্যৎটা ডিফারেন্ট হয়, এই জন্যই তো আজকে এই দায়িত্বগুলিতে আসা আমাদের পুরা যেই পরিষদের। গ্যাসের ব্যাপারটা এনশিওর করা, এই মানে শিল্প খাত। নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। শনিবার তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে স্বাগত জানিয়ে এক্স হ্যান্ডেলে এক পোস্ট করেন। সবাইকে শান্ত ও সংযত থাকার আহ্বান জানিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গঠন করা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহায়তা করে যাবে যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার প্রচেষ্টায় একসঙ্গে কাজ করার বিষয়ে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি। পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মাকসুদ কামাল। এছাড়া পদত্যাগপত্র জমা দিয়েছেন ৭টি হলের প্রভোস্ট। এদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদউদ্দিনও পদত্যাগ করেছেন। শনিবার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পদত্যাগপত্র জমা দেন উপাচার্য। শিক্ষা মন্ত্রণালয়ে এই পদত্যাগপত্র জমা দেওয়া হয়। এর আগে গত বছরের ৪ নভেম্বর ২৯তম উপাচার্য হিসেবে নিয়োগ পান অধ্যাপক ASM মাকসুদ কামাল। দুপুরে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর ASM মাকসুদ কামাল সহ উপ উপাচার্য, প্রক্টর, সহকারী প্রক্টর, কোষাধ্যক্ষ, সব প্রভোস্ট সহ সিনেট এবং সিন্ডিকেট সদস্যদের পদত্যাগ সহ ২ দফা দাবি জানান তারা। শিক্ষার্থীদের দাবির মুখে পদত্যাগ করলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি ও ৩ হলের প্রভোস্ট। দুপুরে প্রক্টোরিয়াল বডি সহ আলাউল হল, AF রহমান হল ও সোহরাওয়ার্দী হলের প্রভোস্টরা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের কাছে পদত্যাগপত্র জমা দেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ২ উপ উপাচার্য ও বাকি হল প্রভোস্টদেরকেও পদত্যাগ করতে হবে। তা না হলে কঠোর আন্দোলনে যাবে শিক্ষার্থীরা। এর আগে শুক্রবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের পদত্যাগ সহ ৬ দফা দাবি জানায় সংগঠনটি। সরকারের নির্বাহী আদেশ ছাড়া নতুন শিক্ষাক্রম বাতিল হবে না জানিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড NCTB। তবে নতুন শিক্ষাক্রমের অধীনে কর্মশালা, প্রশিক্ষণ, পরিমার্জন ও সংশোধনের কাজ স্থগিত করা হয়েছে। দুপুরে ঘোষণা আসে, নতুন শিক্ষাক্রম গত বছর প্রথম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে বাস্তবায়ন করা হয়, আর চলতি বছর বাস্তবায়ন করা হয় দ্বিতীয়, তৃতীয়, অষ্টম ও নবম শ্রেণীতে।
2025 সালে পঞ্চম ও দশম শ্রেণীতে, 2026 সালে একাদশ এবং 2027 সালে দ্বাদশ শ্রেণীতে এই শিক্ষাক্রম চালু হওয়ার কথা রয়েছে। নতুন শিক্ষাক্রমে দেশের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় পাঠদান শুরু হয়েছিল চলতি বছরের প্রথম দিন। বিগত বছরগুলোতে বিএনপি নেতাকর্মীদের ওপর নির্যাতনের প্রতিবাদ এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবিতে নয়াপল্টনে বিএনপির সমাবেশ চলছে। সেখানে আছেন রিপোর্টার মার্জিয়া মুমু, সরাসরি যাচ্ছি তার কাছে। মুমু, পুলিশের গ্রেফতার, নির্যাতন কিংবা রক্তচক্ষু কিছুই নেই, বরং মুক্ত আকাশের নিচে এই মুহূর্তে হাজার হাজার বিএনপি নেতাকর্মী তারা জড়ো হয়েছেন নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। তারা গণমাধ্যমকে বলছেন যে দীর্ঘ 15 বছর পর তারা ঠিক এমন স্বাধীনভাবে তাদের রাজনৈতিক কর্মসূচি পালন করতে পেরেছেন। কোনো ধরনের গ্রেফতার, মোবাইল চেকিং, লাঠিচার্জ কিংবা কোনো ধরনের নিপীড়ন ছাড়াই কিন্তু আজকে তারা প্রথমবারের মতো দেশের বিভিন্ন জায়গা থেকে, রাজধানীর বিভিন্ন ওয়ার্ড থেকে তারা সামিল হয়েছেন দলীয় কার্যালয়ের সামনে এবং সেখানে তাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা বক্তব্য রেখেছেন। এবং আজকে এই মুহূর্তে কিন্তু নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং যে জনস্রোত আমরা দেখতে পাচ্ছি তা কিন্তু ছাড়িয়ে গেছে কাকরাইল মোড় এবং অপর পাশে ফকিরাপুল এবং নাইটিঙ্গেল মোড় থেকে। দুপুর 1টা থেকে আজকের এই অস্থায়ী সমাবেশকে কেন্দ্র করে নগরীর বিভিন্ন ওয়ার্ড ইউনিটের বিএনপি, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল থেকে শুরু করে দলটির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তারা নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তারা হাজির হন শ্রমিক দলের সদস্যরা। অর্থাৎ দীর্ঘ 15 বছর পর একযোগে বিএনপি এবং তার সবগুলো অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কিন্তু আজকে সামিল হয়েছেন নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশে। আজকের সমাবেশ মঞ্চে বিএনপি নেতারা বলেছেন যে গত 5ই আগস্ট বাংলাদেশের শিক্ষার্থীরা যে গণ আন্দোলন এবং গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তৎকালীন আওয়ামী লীগ শাসনের পতন ঘটিয়েছেন এবং তারই মাধ্যমে দেশের গণতান্ত্রিক অবস্থা উত্তরণ ঘটেছে। এবং আজকে নিজেদের বক্তব্যে বিএনপি নেতা বলছেন বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তারা জনগণের স্বার্থে যে বিষয়গুলোতে তারা সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তের সাথে কিন্তু বিএনপি একযোগে কাজ করবে এবং পাশাপাশি চলমান পরিস্থিতিতে যাতে কেউ কোনো ধরনের অস্থিতিশীল অবস্থা কিংবা কোনো ধরনের গুজব ছড়াতে না পারে সেই জন্য ওয়ার্ড এবং বিভিন্ন জেলায় বিএনপির যে মনিটরিং সেল তৈরি করা হয়েছে সেই বিষয়টি কিন্তু আজকে সমাবেশে বিএনপি নেতারা বলেছেন। পাশাপাশি আজকে আমরা বিএনপির তৃণমূল স্তরের যারা নেতাকর্মীরা এখানে হাজির হয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে বলেছেন যে দীর্ঘ বছর ধরে অর্থাৎ 15 বছর ধরে তারা বারবার তৎকালীন শাসক গোষ্ঠীর কাছে যে আবেদনটা করেছিলেন তারা যেন রাজধানীতে মুক্তভাবে তাদের দলীয় কাজ সম্পাদন করতে পারেন। অর্থাৎ গণতান্ত্রিক বাংলাদেশের যে বাংলাদেশে 1971 সালে গণতন্ত্রকে ভিত্তি করে স্বাধীন হয়েছিল সেই গণতন্ত্রের স্বাদ কিন্তু তারা গত 15 বছর পাননি, এমন অভিযোগ কিন্তু বিএনপি নেতারা বলছেন। পাশাপাশি তারা বলছেন যে যেই শিক্ষার্থীদের যে গণ আন্দোলনের মুখে দেশে যে নতুন রাজনৈতিক পরিবেশ এবং অর্থাৎ যে স্বাধীনভাবে রাজনৈতিক কার্য পরিচালনার যে পরিবেশ তৈরি হয়েছে সেই পরিবেশ যাতে অব্যাহত থাকে, পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকার যাতে একটি সুষ্ঠু সময়ে অর্থাৎ স্বাভাবিক পরিবেশে একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজন করেন এবং যার মাধ্যমে জনগণের ভোটাধিকার নিয়ে বিএনপি সহ গণতান্ত্রিক দলগুলো যাতে তারা জনগণের সেবায় কাজ করার সুযোগ পান এমন দাবি কিন্তু করেছেন আজকে নয়াপল্টনের সমাবেশ থেকে। তো এই ছিল নয়াপল্টনে বিএনপি সমাবেশ থেকে আমার কাছে থাকা এখন পর্যন্ত সবশেষ তথ্য। সরাসরি নয়াপল্টন থেকে যুক্ত ছিলেন সহকর্মী মার্জিয়া মুমু। দখলদারি যেই হোক তাকে সবাই মিলে প্রতিহত করা হবে বলে জানিয়েছে বিএনপি। সকালে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু বাংলা মোটর প্ল্যানার্স টাওয়ার থেকে গণসংযোগ শুরু করে হাতিরপুর এলাকার কাঁচা বাজারে যান। সর্বস্তরের সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এম জিলানী সহ অঙ্গ সংগঠনের অন্যান্য নেতারা। বিচ্ছিন্ন কিছু ঘটনা আমরা শুনেছি বিভিন্ন এলাকায় ঘটেছে, এটা দুষ্কৃতিকারীরা করেছে, এর সাথে দলের সম্পর্ক নয়। আমাদের দায়িত্ব হচ্ছে আপনাদের জানমালের নিরাপত্তা দেওয়া, এই কাজটা আমরা করছি। এই কাজটিতে আপনাদের সহযোগিতা দরকার। আপনাদেরকে বলে যাই, বিএনপিতে কোনো দুষ্কৃতিকারীর, কোনো দখলবাজের, কোনো সন্ত্রাসের কোনো স্থান নাই। আমরা আপনাদের সাথে আছি, দল আপনাদের সাথে আছে, জনগণ আপনাদের সাথে আছে। আপনারা ভীত হবেন না, নত হবেন না। এদেশ আপনাদের ব্যবসা আপনারা নির্বাধায় করবেন, নিঃসংকোচে করবেন। হাজার শহীদের রক্তের বিনিময়ে এই
বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। আজকে আমাদেরকে বুঝতে হবে শহীদদের রক্তের সাথে আমাদের বেইমানি করা চলবে না। আপনারা নির্দ্বিধায় অতীতে যেভাবে আপনারা ব্যবসা করেছেন আপনারা আপনাদের ব্যবসায়িক কর্মকাণ্ড আপনারা চালিয়ে যাবেন। আমাদের দলেরও যদি কোনো লোক হয় এবং কোনো সন্ত্রাসী সে যাই হোক যে দলের হোক, আমরা একটি গণতান্ত্রিক দলের কর্মী হিসাবে আমাদের দায়িত্ব তাদের পাশে দাঁড়ানো। সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে সুরক্ষা কমিশন গঠন সহ 4 দফা দাবিতে রাজধানী শাহবাগে বিক্ষোভ করেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। দুপুরে শাহবাগের সমাবেশ থেকে দেশের সব নাগরিকের জানমালের নিরাপত্তার দাবি জানানো হয়। সমাবেশে সনাতন সহ অন্য ধর্মাবলম্বীরাও অংশ নেন। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে দেশ জুড়ে সংখ্যালঘু সম্প্রদায়ের উপাসনালয়, বাড়িঘর এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলার আশঙ্কা তৈরি হয়। কিছু কিছু স্থানে হামলার ঘটনা ঘটে। পরবর্তীতে স্থানীয়ভাবে তা ঠেকাতে শিক্ষার্থী সহ সংঘবদ্ধ প্রচেষ্টাও দেখা গেছে কিছু কিছু এলাকায়। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটাই দাবি, যাতে আমাদের সংখ্যালঘুদের উপর নিরাপত্তা নিশ্চিত করে হিন্দু কমিশন গঠন করতে হবে। যারা হচ্ছে দলীয় লেবাসধারী তাদের বাতিল করতে হবে। আমাদের উপর যে নির্যাতিত অত্যাচারিত হচ্ছে, আমরা আমাদের স্বাধীনতা নিয়ে বাঁচতে চাই। পরিবারতান্ত্রিক রাজনীতির অবসান ঘটিয়ে শিক্ষা, স্বাস্থ্য ও অন্যান্য খাতে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটাতে চান তরুণরা। এ লক্ষ্যে নতুন রাজনৈতিক দল গঠন করতে পারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সমাজের বৈষম্য দূর করার পাশাপাশি সাম্য ও মানবিক মর্যাদা নিশ্চিত করাই হবে দলের লক্ষ্য। দুই সমন্বয়কের সঙ্গে কথা বলে আরও জানাচ্ছেন শাকির আহমেদ। শোষণ, বঞ্চনা আর বৈষম্যের বিরুদ্ধে তারুণ্যের প্রতিবাদে সৃষ্ট গণজোয়ারে নতুন যুগে পদার্পণ করেছে বাংলাদেশ। এখন রাষ্ট্র সংস্কারের পালা, আর সেই গুরুদায়িত্ব পালনে পাঞ্জেরির ভূমিকায় তরুণরা। তাদের ঘিরে 18 কোটি মানুষের প্রত্যাশা যেন একটু বেশি। তরুণরাও ঢেলে সাজাতে চান 30 লাখ শহীদের রক্তস্নাত বাংলাদেশকে। রাষ্ট্র সংস্কারের প্রয়োজনে তরুণদের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গঠন করতে পারে নতুন রাজনৈতিক দল। এত রাজনৈতিক দলের ভিড়ে কেন আবার এই নতুন দল গঠন প্রয়োজন, এমন প্রশ্নে তরুণদের সাফ জবাব। বিদ্যমান রাজনৈতিক দলগুলো পরিবারতান্ত্রিক কাঠামো থেকে বের হতে পারেনি বলেই প্রতিষ্ঠিত হয়নি সাম্য ও মানবিক মর্যাদা। তাই সুদূর পরাহত স্বাধীনতা নিশ্চিত করতে এই পরিকল্পনা। ছাত্র নাগরিকের উপরে তারা আশা রাখতে চায়, যেহেতু আশা রাখার জন্য সেটির প্রতিফলনের জন্য রাজনৈতিক দল প্রয়োজন। যদি সেক্ষেত্রে নাগরিকের প্রত্যাশাটি যদি আমাদের প্রতি সবসময় ধারাবাহিকভাবে অব্যাহত থাকে, সেক্ষেত্রে রাজনৈতিক দল করার ক্ষেত্রে আমরা অবশ্যই বিবেচনা করব। স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে এমন একটা সরকার থাকবেন, এমন একটা রাজনৈতিক দল থাকবে যারা হচ্ছে পরিবারতন্ত্রের বাইরে থাকবেন, যারা হচ্ছেন এদেশের বিশ্বের যে পরাশক্তির পাপেট সরকার না হয়ে এদেশের সাধারণ মানুষের জন্য কাজ করবে। কেমন হবে নতুন এই দলের কাঠামো, কারা থাকবেন নেতৃত্বে, সে বিষয়েও কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। রাজনীতির প্রায়োরিটির জায়গাটা হচ্ছে মূলত হচ্ছে জনগণের প্রত্যাশা, জনগণের চাওয়া। গত প্রজন্মের বা যারা রাজনৈতিক ছিল তারা বার্ধক্যের যেই একটি শৃঙ্খল আমাদেরকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, তারা হচ্ছে তরুণদেরকে শুনতে পায়নি বা তরুণদেরকে বোঝার চেষ্টা করেনি। আমরা জনগণ কি শুনতে চায়, জনগণ কি চায়, জনগণের যে প্রত্যাশার জায়গাটি, সেই প্রত্যাশার জায়গাটি পূরণ করার হচ্ছে যেই শপথ, সেটি হবে আমাদের রাজনৈতিক দলের মূলনীতি। রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে একটি ধ্বংস করে দেওয়ার যে একটি প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রিভিয়াস আমাদের যে এক্সপিরিয়েন্স হয়েছে, তাদের যে একটি প্রবণতা থাকে, সেই জায়গায় আমাদের সেই বিষয়টি থাকবে না, বরং থাকবে রাজনৈতিক যেই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো রয়েছে, বিশেষ করে নির্বাচন কমিশন, এই যে খাতগুলো রয়েছে, সেগুলোর প্রতি মানুষের আস্থা এবং বিশ্বাসের জায়গাটি নিশ্চিত করাই হবে আমাদের রাজনীতির মূল প্রিন্সিপাল। অর্থাৎ সেবাধর্মী একটি রাজনৈতিক দল ক্রিয়েট করার, সেটি হচ্ছে যদি আমরা রাজনৈতিক দল ক্রিয়েট করি, সেটি হচ্ছে আমাদের মূলনীতির জায়গায় প্রাধান্য পাবে। দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির অবসান ঘটাতে চান তরুণরা। ছাত্র অধিকার প্রতিষ্ঠায় শিক্ষাঙ্গনে ছাত্র সংসদ সক্রিয় করার পরিকল্পনা তাদের। লেজুর ভিত্তিক অর্থাৎ কোনো মাদার টিমের স্পোক্সম্যান হিসেবে বিশ্ববিদ্যালয়ে লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করবে, সিট দখল করবে, হল ক্যান্টিনে বাণিজ্য করবে, সেই ধরনের রাজনীতি যেটি বাংলাদেশের মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে, সেই রাজনীতি আর বাংলাদেশের শিক্ষার্থীরা চায় না। বরং বাংলাদেশের শিক্ষার্থীরা যেই ধরনের রাজনীতি চায়, সেটি হচ্ছে মেধাভিত্তিক রাজনীতি। সেই
সেটি হচ্ছে পাওয়ার পলিটিক্স আর থাকবে না, সেটি হবে পলিসি পলিটিক্স এবং সেটি সূতিকাগার হবে হল সংসদ। ছাত্রদেরকে নিয়ে বিশ্ববিদ্যালয় তাদের কোনো এখানে স্ট্রিক্ট নেই, তাদের কি দাবি দাওয়াগুলো তুলে ধরার মতো কোনো প্ল্যাটফর্ম তাদের নেই, কোনো ব্যক্তি নেই, কোনো প্রতিনিধি নেই। সেই জায়গা থেকে অতি শীঘ্র ছাত্র সংসদ কার্যকর করার বিষয়ে আমরা বর্তমান যে সরকার গঠিত হয়েছে সে সরকারের আমরা আহ্বান জানাবো। জনগণের ম্যান্ডেট নিয়ে সংস্কার করতে চান শিক্ষা ব্যবস্থার, ঢেলে সাজাতে চান স্বাস্থ্য খাত। আমরা যুগোপযোগী একটি শিক্ষা পদ্ধতি যেখানে বিজ্ঞান মনস্কতার হচ্ছে অবাধ প্রসারের সুযোগ থাকবে, যেখানে হচ্ছে কারিগরি শিক্ষা পদ্ধতির অবাধ প্রসারের সুযোগ থাকবে এবং স্বনির্ভর বাংলাদেশের গঠনের জন্য একজন শিক্ষার্থীকে যেভাবে হচ্ছে নিজেকে স্বনির্ভর করতে হয় সেই জায়গাগুলোকে হচ্ছে ফোকাস করে যে ধরনের শিক্ষা পদ্ধতি প্রণয়ন করতে হয় স্টেক হোল্ডারদের সাথে কথা বলে বর্তমান বিদ্যমান শিক্ষা পদ্ধতি সেখানে অবশ্যই সংস্কার করা হবে। আর আদালতের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে বিচার ব্যবস্থার সংস্কারও চান তরুণরা। মোটা দাগে যদি বলতে যাই বিচার ব্যবস্থা পরবর্তীতে। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। বৃষ্টি আর বৈরী আবহাওয়া উপেক্ষা করেই শিক্ষার্থীরা সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ করছেন। রাজধানীর মোড়ে মোড়ে যত্রতত্র পার্কিং, গণপরিবহনের দৌরাত্ম্য রুখতে আজও কাজ করছেন তারা। তারা তরুণ তুর্কি, অদম্য ইচ্ছাশক্তি আর দেশের প্রতি ভালোবাসায় পড়ার টেবিল থেকে এখন রাজপথে। দেশের প্রয়োজনে নিজের তাগিদে নেমেছেন সড়কে শৃঙ্খলা ফেরাতে। শনিবার রাজধানীর মোড়ে মোড়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন বিভিন্ন স্কুল, কলেজ আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মাঝে মাঝে বৃষ্টির দেখা, আবার কখনো ঝলমলে রোদ, কোনো কিছুই বাধা হতে পারেনি তরুণদের কাছে। যত্রতত্র গাড়ি রেখে যানজট তৈরি করা যাদের দীর্ঘকালের অভ্যাস, তারাও খুশি মনে আইন মানছেন সড়কে। নির্দিষ্ট লেন ধরে চলাফেরা করছে বিভিন্ন গণপরিবহন। নেই আগের মতো অব্যবস্থাপনার কারণে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। যে কোনো কর্মচারীও বাইকে উঠলে তার মাথায় আমরা হেলমেট দেখতে পাচ্ছি, আমরা ফল পাচ্ছি। শুধু ট্রাফিক না, রোড পরিষ্কার বলি বা অন্যান্য যে সকল কার্যক্রম, দুর্নীতি দমন, সবগুলো এটা হচ্ছে প্রতিটা নাগরিকের দায়িত্ব। ট্রাফিকের অবস্থা বা প্রত্যেকজনের সেফটির যে অবস্থা, আমরা সেই সবকিছু সুরক্ষা করার জন্য আমরা আজকে এখানে আসি। এদিন সাধারণ শিক্ষার্থীদের পাশে সড়কে ছিল আর্মি ও নেভাল ইউনিটের বিএনসিসির সদস্যরা। আইন মেনে চলার এ অভ্যাস যেন বছর জুড়ে চলতে থাকে সে লক্ষ্যে কাজ করছেন তারা। সাধারণ মানুষও স্বাগত জানাচ্ছেন তাদের এমন কার্যক্রমে। ট্রাফিকের যে কাজটা সেইটা দেখতেছে আমাদের নেভাল উইং এর ক্যাডেট প্লাস আমাদের আর্মি উইং এর ক্যাডেটরা রয়েছে। এরাই ভবিষ্যৎ, এরা দেশকে বুঝতে পারে, দেশের মানুষের সমস্যা বুঝতে পারে এবং আমাদের সবার উচিত এদেরকে অ্যাপ্রিশিয়েট করা। ছাত্ররা যে নিচে উদ্যোগ নিচ্ছে সেটা আসলে খুব ভালো লাগছে। ট্রাফিক নাই এখন, শিক্ষকরা করতেছে, ছাত্ররা করতেছে ভালো। এদিন সড়কে শৃঙ্খলার পাশাপাশি রাস্তার ফুটপাত ও আশপাশে সৌন্দর্য বর্ধনের কাজ চলে সমান্তরে। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। টানা পঞ্চম দিনের মতো সারা দেশের সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ করে যাচ্ছেন শিক্ষার্থীরা। রোদ বৃষ্টি কোনো কিছুতেই হার মানছেন না তারা। নিরলসভাবে করে যাচ্ছেন ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ। তাদের সঙ্গে যোগ দিয়েছেন সাধারণ মানুষ সহ ফায়ার সার্ভিস ও আনসার সদস্যরা। শিক্ষার্থীদের সড়ক ব্যবস্থাপনায় খুশি যাত্রী ও চালকরা। রোদ কিংবা বৃষ্টি কোনো কিছুই শিক্ষার্থীদের উদ্যমে বাদ সাধতে পারছে না। এ এক হার না মানা নতুন প্রজন্ম। টানা পঞ্চম দিনের মতো শনিবারও সড়কে শিক্ষার্থীরা। রাস্তায় শৃঙ্খলা ফেরাতে নিরলসভাবে কাজ করছেন তারা। সাধারণ মানুষ সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনও শিক্ষার্থীদের সঙ্গে একাত্ম হয়ে কাজ করে যাচ্ছেন। রংপুরে শনিবার বৃষ্টিতে ভিজেই ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করেন শিক্ষার্থী, সাধারণ মানুষ সহ ফায়ার সার্ভিস ও আনসার সদস্যরা। সকাল থেকেই নগরীর বিভিন্ন মোড়ে দল বেঁধে কাজ করছেন তারা। সাধারণ মানুষ যানজটের মুখে পড়তেছে, তাদের অনেক ধরনের সমস্যা হচ্ছে ট্রাফিকে চলাচলের ক্ষেত্রে। সেক্ষেত্রে আমরা তাদের সাহায্য করার জন্য এখানে নেমেছি। যতদিন পর্যন্ত পুলিশ এবং ট্রাফিক পুলিশ মাঠে না নামছে ততদিন পর্যন্ত আমরা এই কাজটি চালিয়ে যাব। বৃষ্টি উপেক্ষা করে বরিশালেও ট্রাফিক নিয়ন্ত্রণ করছে শিক্ষার্থীরা। তারা জানান মানুষের ভোগান্তি কমাতে এই কার্যক্রম অব্যাহত থাকবে। এদিকে সড়কে শৃঙ্খলা ফেরাতে ময়মনসিংহেও কাজ করছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সময় ট্রাফিক আইন মেনে চলতে চালকদের সচেতন করা হয়। দেশের সমস্ত সড়কগুলো নিরাপদ থাকুক, সড়কগুলো সুশৃঙ্খলভাবে চলুক, এই জন্য আমরা ছাত্রদেরকে সহযোগিতা করছি। খুলনায় কাজ করছেন বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলের শিক্ষার্থীরা। প্রতিটি প্রাইভেট কার চেক করছে শিক্ষার্থীরা। হেলমেট ছাড়া কেউ মোটরসাইকেল চালালে তাদেরকে হেলমেট পরতে বাধ্য করছেন। যাদের হেলমেট নেই তাদের আমরা কিছুটা শাস্তির ব্যবস্থা করছি। 10 মিনিট তাদের করে দাঁড়াচ্ছি
এবং যে সব গাড়ি আমাদের সন্দেহভাজন মনে হচ্ছে তাদের আমরা চেক করতেছি। ওভারটেক না করে, তারপর হচ্ছে গাড়ি হচ্ছে আপনার যেহেতু স্পিড কমায় না, ওরা উল্টাপাল্টা চলাচল করে, এই কারণে হচ্ছে আমরা দেখাশোনা করতেছি। রাজশাহীতেও শিক্ষার্থীদের হাতের ইশারায় সড়কে রিকশা, মোটরসাইকেল ও অন্যান্য যানবাহন শৃঙ্খলা মেনে চলছে। শিক্ষার্থীদের সড়ক ব্যবস্থাপনায় খুশি যাত্রী ও চালকরা। এছাড়া বগুড়া, সিলেট, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে ট্রাফিক নিয়ন্ত্রণ করছে শিক্ষার্থীরা। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণের পাশাপাশি পুড়ে যাওয়া থানা সংস্কারের কাজ করছেন শিক্ষার্থীরা। পোড়া জিনিসপত্র সরানো, ভেতরে গুরুত্বপূর্ণ কাগজপত্রে খুঁজে বের করেন তারা। এদিকে মেট্রোপলিটনের 84টি থানার কাজ শুরু হয়েছে। থানা ও পুলিশ জনগণের উল্লেখ করে বাহিনীর উপর জনসাধারণের আস্থা রাখার অনুরোধ জানিয়েছে পুলিশ। আগুনে পুড়ে যাওয়া থানার ভেতর প্রশান্তির এমন দৃশ্য রাজধানীর মোহাম্মদপুর থানায়। গত 5 আগস্ট পুড়িয়ে দেয়া হয় মোহাম্মদপুর থানা ভবনটি। পরবর্তীতে সেবা কার্যক্রম বন্ধ হয়ে যায়। শনিবার পুড়ে যাওয়া থানাটির সংস্কারের কাজে যোগ দেন শিক্ষার্থীরা। ভেতরে ছোট ছোট গ্রুপে বিভক্ত হয়ে কাজ করেন তারা। তাদেরকেও পোড়া জিনিসপত্র সরান, পাওয়া যায় গুরুত্বপূর্ণ নথিও। সেগুলো নিরাপদে উদ্ধার করে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেন শিক্ষার্থীরা। যেভাবেই হোক ক্ষয়ক্ষতি হয়েছে, আমরা চাচ্ছি যে আমরা ছাত্ররাই আবার এটাকে সংস্কার করে দিতে চাই, যাতে করে দেশটা এগিয়ে যায়। এখানে যত কাগজপত্র আছে, ইম্পর্টেন্ট কাগজপত্র, সেগুলো আমরা এক পাশে বা সংরক্ষণ করছি, যেন তাদের কোনো ইম্পর্টেন্ট কোনো ডকুমেন্ট যেন হারিয়ে না যায়। এদিকে থানাগুলো বন্ধ হয়ে যাওয়ার পর দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটে। তাই দ্রুত পুলিশ সদস্যদের কাজে যোগ দেওয়ার আহ্বান তাদের। এই যে আমরা সবাই এখানে এসে কাজ করছি, এর মাধ্যমে আমরা চাচ্ছি যে আপনারা আসুন, আপনারাও আমাদের সাথে যোগদান করুন। পক্ষপাতিত্বটা ছেড়ে দিন এবং ভীতি ছেড়ে দিয়ে আমাদের পাশে এসে দাঁড়ান। থানা ও পুলিশ জনগণের উল্লেখ করে বাহিনীর ওপর আস্থা রাখার অনুরোধ জানিয়েছে পুলিশ। সংস্থাটি বলছে মনোবল বাড়িয়ে কাজে ফিরছেন তারা। আমরা জনগণের সেবক, আমরা কোনো প্রতিপক্ষ না। আমাদের কর্তৃপক্ষ থেকে তো আমাদের অর্ডার দিচ্ছি, আমরা তো চলে আসছি, কর্মক্ষেত্রে আসছি, সেই ক্ষেত্রে আমরা আগের মতো আমরা কাজ করব। রোববার থেকে মোহাম্মদপুর থানা চালুর ব্যাপারে আশাবাদী পুলিশ। আন্দোলন, এরপর রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণ, সবশেষ থানা সংস্কার। সব জায়গায় সরব উপস্থিতি শিক্ষার্থীদের। অর্থাৎ বাংলাদেশের শিক্ষার্থীরা যে অদম্য, তাদের গতি রোধ করা যায় না, সেটি আবারও প্রমাণিত হলো। নিবিড় সাহা, সময় সংবাদ, ঢাকা। বিগত সরকারের আমলে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের ফের চাকরিতে পুনর্বহালের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। দ্রুত তাদের দাবি মেনে নেওয়া না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। রাজধানীতে পুলিশ হেডকোয়ার্টারের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করে নিজেদের দাবি তুলে ধরেন সাবেক পুলিশ সদস্যরা। গেল 15 বছরে নানা কারণে চাকরি হারিয়েছেন অনেক পুলিশ সদস্য। বিগত সরকারের আমলে চাকরি হারানো পুলিশ সদস্যরা এবার মানববন্ধন কর্মসূচি পালন করেন। তাদের অভিযোগ, চুন থেকে পান খসলেই হারাতে হয়েছে চাকরি। তারা জানান, জনগণের পুলিশ হয়ে কাজ করতে চাওয়াই কাল হয়েছিল, আর তাদের চাকরিচ্যুত করে বাকিদের মনে তৈরি করা হয় ভীতি। আমাদেরকে চাকরিচ্যুত করে ডিপার্টমেন্টের অন্য সমস্ত পুলিশ সদস্যদের ভিতরে যে ভীতি তৈরি হয়েছে, চাকরি যাওয়ার যে ভয় তৈরি হয়েছে, এই ভয়টাকে ব্যবহার করে পুলিশ সদস্যদেরকে জনগণের বিপক্ষে ব্যবহার করা হয়েছে। কেন্দ্রামতে সবাই গুলি করছে, আমার শুধু গুলিগুলা অক্ষুণ্ণ ছিল। এরপরে আমি জামাতের লোক হয়ে গেছি, আমি সিগারেটও খাই না, ডোপ টেস্ট করাই, আমি পজিটিভ হয়েছি, এই জন্য আমার চাকরিটা চলে গেছে। গত 15 বছরে যতগুলো বেআইনিভাবে চাকরিচ্যুত করা হয়েছে, মামলা দেওয়া হয়েছে, প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি করতে হবে এবং আমাদের পোশাক আমাদেরকে ফিরিয়ে দিতে হবে। শনিবার দুপুরে এমন অন্যায়ভাবে চাকরি হারানো পুলিশ সদস্যরা জড়ো হন ফুলবাড়িয়া পুলিশ হেডকোয়ার্টারের সামনে। মানববন্ধন ও অবস্থান কর্মসূচি শুরু করলে পুলিশের ঊর্ধ্বতন পর্যায় থেকে তাদের ডাক আসে। নিজেদের দাবি দাওয়া নিয়ে হেডকোয়ার্টারের ভেতরে যান 5 সদস্যের প্রতিনিধি দল। প্রায় 15 মিনিটের আলোচনা শেষে তারা ফিরে এসে জানান, দাবি মেনে নেওয়ার ব্যাপারে তাদেরকে আশ্বস্ত করা হয়েছে। রোববার দুপুরে আইজিপির কাছে চাকরিচ্যুতদের তালিকা ও স্মারকলিপি জমা দেওয়া হবে বলেও জানিয়ে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি সাময়িক স্থগিত রাখার ঘোষণা দেন প্রতিনিধি দল। ওনারা আশ্বস্ত করেছে আমাদের, আমরা যারা লিগেল ওয়েতে আছি এবং যারা বিগত সরকারের সময় চাকরিচ্যুত এবং বৈষম্য বিরোধী যারা আছেন, তারা সবাইকে তাদের আশ্বস্ত করেছে
যে ইনশাল্লাহ আমাদের দাবি তারা মেনে নেবে। মানববন্ধন স্থগিত করা হলেও দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন চাকরি হারানো পুলিশ সদস্যরা। যদি দাবি না মানে আমরা কঠিন থেকে কঠিনতর কর্মসূচি ঘোষণা করব। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। জুলাই গণহত্যার দায়ে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। এছাড়া মুক্তিযুদ্ধের নামে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ বিরোধী সব কাজ করেছে বলে উল্লেখ করেন অধ্যাপক আনু মোহাম্মদ। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সভায় আওয়ামী সরকারের আমলে সব দুর্নীতি ও অর্থ পাচারে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আহ্বান জানানো হয়। কোটা সংস্কার আন্দোলন দমনে ছাত্রদের ওপর নির্বিচারে গুলির বিরুদ্ধে প্রতিবাদে নামে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। এমনকি আটক শিক্ষার্থীদের শাহবাগ থানা থেকে ছাড়িয়ে আনা এবং ডিবি অফিস থেকে ছাড়িয়ে আনার প্রয়াসও করে তারা। আন্দোলনে শিক্ষার্থীদের ন্যায্য দাবির পাশে সমর্থন জুগিয়েছে পুরোটা সময়। স্বৈরাচার হাসিনার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কি চাই শীর্ষক এক সভার আয়োজন করে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফর আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে আয়োজিত এই সভায় অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে প্রত্যাশা তুলে ধরেন শিক্ষক, শিক্ষার্থী ও সুশীল সমাজের নানা ব্যক্তিবর্গ। বক্তব্যে শিক্ষকরা আন্তর্জাতিক অপরাধ আদালতে শেখ হাসিনার বিচারের জন্য আবেদন করার বিষয়ে গুরুত্ব আরোপ করেন এবং জানমালের নিরাপত্তা ও সাম্প্রদায়িক হামলা রুখতে দ্রুত আইন শৃঙ্খলা বাহিনী পুরোদমে মোতায়েনের পরামর্শ দেন। যে ম্যাস কিলিং এই সমস্ত কিছু তখন যার আদেশে সংগঠিত হয়েছে, অবশ্যই এটার জন্য অতি দ্রুত ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে এটার জন্য আবেদন করতে হবে, এটার বিচারের জন্য আবেদন করতে হবে। আমি বলতে চাই একটা স্বৈরাচার জাদুকর হওয়া উচিত এবং স্বৈরাচারীরা কি করেন, কিভাবে হত্যা করেন, কি কি অস্ত্র ব্যবহার করেছেন, কারা কারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের বর্ণনা সেই জাদুঘরে থাকা খুব জরুরি, যাতে ভবিষ্যতে কেউ এরকম স্বৈরাচারী হওয়ার সাহস না করে। সভার প্রধান অতিথি অধ্যাপক আনু মোহাম্মদ বলেন, মুক্তিযুদ্ধের নামে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ বিরোধী সব কাজ করেছে। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে একটা বর্ম বানিয়েছে, বর্ম বানিয়ে সারা দেশের মানুষের উপরে জুলুম এবং লুণ্ঠন এবং পুরো দেশকে একটা ভয়ঙ্কর নির্যাতনের কারখানায় পরিণত করেছে। রাজনীতিতে তারুণ্যের অংশগ্রহণের দিকে জোরদার, রাষ্ট্রীয়ভাবে জুলাই মাসে শহীদদের স্মরণের ব্যবস্থা, গণমাধ্যমকে দলীয় প্রভাবমুক্ত করা সহ বেশ কয়েকটি প্রস্তাবনা আসে শিক্ষকদের পক্ষ থেকে। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। ক্রিকেট বোর্ডের সংস্কার চান নাজমুল আবেদিন ফাহিম। তেলবাজ ও সুযোগ সন্ধানীদের পরিবর্তে যোগ্যদের দিয়ে বিসিবি পরিচালনার আহ্বান, আশাবাদী নারী বিশ্বকাপ আয়োজন নিয়েও। পণ্যমূল্য নিয়ন্ত্রণে আজও রাজধানীর বাজার তদারকিতে নেমেছেন বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। সিন্ডিকেট রোধে সচেতন করছেন ক্রেতা বিক্রেতাদের। এর প্রভাবে কিছুটা কমতির দিকে আলু, পেঁয়াজ সহ বিভিন্ন পণ্যের দাম। এদিকে শিক্ষার্থীদের উপস্থিতিতে বাজার পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হওয়ায় বছর জুড়েই তাদের তদারকি চান সাধারণ ভোক্তারা। একদিকে উচ্চ মূল্যস্ফীতি, অন্যদিকে অসাধু ব্যবসায়ীদের অতি মুনাফার চাপে যখন চিড়ে চ্যাপ্টা ভোক্তারা, তখন তাদের পাশে দাঁড়িয়েছেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সরকারি বিভিন্ন সংস্থার পাশাপাশি দিনরাত এক করে চালাচ্ছেন বাজার তদারকি। নিত্যপণ্যের অযৌক্তিক দাম নির্ধারণকারী অসাধু ব্যবসায়ীদের রুখে দিতে সচেতনতা বাড়াচ্ছেন ক্রেতা বিক্রেতাদের মাঝে। বাজার মনিটরিংটা করার পারপাস হচ্ছে কি যে আমাদের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এটা সাধারণ মানুষের সমস্যা ছিল, তো সেটাই আমরা মনিটরিংয়ের জন্য আসছি যে আসলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিটা কেন। 80 টাকা চাইলেন 100 টাকা বিক্রি করছেন, চাঁদা বন্ধ হয়ে গেছে, এটা আপনাদের লাভ হচ্ছে না, তাহলে আপনারা ওই লাভের টাকাটা আপনারা এখানে কমায় দেন। আপনারা শিক্ষার্থীদের প্রতিশ্রুতি, তারা গড়ে তুলতে চান চাহিদা যোগানের ভিত্তিতে পণ্য বেচা কেনার বাজার কাঠামো। অন্যদিকে অনিয়ম দূর করতে বছর জুড়ে শিক্ষার্থীদের পাশে চান ক্রেতা বিক্রেতারা। যত চাঁদাবাজি নাই, ট্রাফিক ওখানে কোনো গঞ্জাম নাই, ঠিক আছে, তার জন্য ওখানে বাজার কম আছে। আমরা চাই আরো কমুক। এটা করলে অবশ্যই সাধারণ মানুষজন হচ্ছে গিয়ে যারা নিম্ন শ্রেণীর মানুষ, যারা প্রতিদিন দিন আনে দিন খায়, তারা অত্যন্ত ভালো থাকবে। ওরা যে ইয়ে করছে অবশ্যই নিয়ন্ত্রণে আসার সম্ভাবনা আছে। শিক্ষার্থীরা সারা বাংলাদেশ সারা বছর জুড়ে দেশটা সুন্দর আনতে কোনো সমস্যা নেই আমার। পণ্যের যৌক্তিক মূল্য নির্ধারণেও শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিতের দাবি সাধারণ ভোক্তাদের। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। এবার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সিন্ডিকেট ঠেকাতেও বাজার তদারকিতে একসঙ্গে মাঠে নামল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। সকালে রাজধানীর মিরপুরে শাহ আলী মার্কেটে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বাজার মনিটরিং করেন অধিদপ্তরের মহাপরিচালক।
এ সময় দেশের বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের নানা উদ্যোগের প্রশংসা করেন তিনি। পূর্বে বহু চেষ্টা করেও নানা জটিলতায় সিন্ডিকেট ভাঙতে না পারার ব্যর্থতা স্বীকার করে তিনি আরও বলেন, এবার তারুণ্যের শক্তি কাজে লাগিয়ে সফল হতে চান তারা। মনিটরিংয়ে সমন্বয় বাড়াতে ও জোরদার করতে আগামীকাল শিক্ষার্থীদের সঙ্গে সভা করা হবে বলেও জানান তিনি। ক্রিকেটের খবর। বদলে যাওয়া অদম্য বাংলাদেশে অন্য অনেক সেক্টরের মতো ক্রিকেট বোর্ডেও পরিবর্তন চান নাজমুল আবেদিন ফাহিম। তেলবাজ ও সুযোগ সন্ধানীদের বাদ দিয়ে যোগ্যদের দিয়ে বিসিবি পরিচালনার আহ্বান তার। এজন্য দ্রুততম সময়ের মধ্যে নির্দিষ্ট রূপরেখাও দেবেন এই বিশ্লেষক কোচ। নারী বিশ্বকাপ আয়োজনে এখনও আশাবাদী ফাহিম। উদ্ভূত পরিস্থিতি আইসিসি আমলে নেবে বলেই বিশ্বাস তার। দুঃশাসনের দিন শেষ, তারুণ্যের জয়গানে আধার কেটে নতুন দিনের স্বপ্ন দেখছে বাংলাদেশ। সর্বত্রই পরিবর্তনের ডাক। বাদ যাবে কেন কোটি মানুষের আবেগ ভালোবাসার ক্রিকেট? হাসিনা সরকারের পতন হয়েছে, ধীরে ধীরে কাটছে অস্থিরতা। তবুও বিসিবি কার্যালয়ে শুনশান নীরবতা। হাতে গোনা কয়েকজন বাদে আত্মগোপনে অধিকাংশ পরিচালক। তবে একজন এসেছিলেন যিনি বোর্ডের কোনো দায়িত্বে না থাকলেও ক্রিকেটারদের গুরু নামে খ্যাত নাজমুল আবেদিন ফাহিম। আমি যেহেতু খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি, আমার মনে হয় না যে বিসিবি খুব একটা ডিসিপ্লিন একটা অর্গানাইজেশন। এখানে পরিবর্তন আনা দরকার। কাজের যে ধরন, এখানে যে ইনডিসিপ্লিন অ্যাক্ট হয় ভেতরে ভেতরে, সেটার পরিবর্তন আনাটা খুব দরকার। ইটস ভেরি ইম্পর্টেন্ট যে রাইট কাইন্ড অফ পিপল আর হিয়ার। সো ইটস নট ন্যাচারালি আমাকেই হতে হবে, দ্যাট মেবি আদার পিপল। আমাদের দেশে আছে, দেশের বাইরেও কিন্তু আমাদের লোকজন আছে। সামনে ব্যস্ত শিডিউল টাইগারদের, তার উপর বাংলাদেশ নারী বিশ্বকাপের স্বাগতিক। অনিশ্চিত বয়সভিত্তিক ক্রিকেট এইচপি ইউনিট টাইগার্সের কার্যক্রম। ক্রিকেট ও ক্রিকেটারদের অভিভাবক শূন্য রাখার দায়ে বোর্ড কর্তাদের পদত্যাগের দাবি নাজমুল আবেদিন ফাহিমের। এতে বোঝা যায় যে তারা তাদের দায়িত্বটা ঠিকমতো সে সময় পালন করেনি। যদি ঠিকমতো পালন করতেন তাহলে আমার মনে হয় তারা সাহস করে আসতে পারতেন। তারা, আমার মনে হয় না তারা ক্রিকেটের সেবক ছিল। তাদের নিজস্ব এজেন্ডা ছিল, সেই এজেন্ডাই তারা ফুলফিল করেছে গত একটা যুগ বা তার বেশি সময়। আছে নিজস্ব প্রস্তাবনাও, যে জন্য দ্রুততম সময়ের মধ্যে নির্দিষ্ট রূপরেখাও দেবেন এই ক্রিকেট বিশ্লেষক ও কোচ। আমার ইচ্ছা আছে সেরকম একটা দেয়া। তাতে যেটা হবে যে ক্রিকেট সংশ্লিষ্ট যারা আছেন, যারা সিদ্ধান্ত নেবেন, তাদের মধ্যে বুঝতে সুবিধা হবে তাদের চিন্তাভাবনাটা কোন দিকে যাওয়া উচিত। সেই সঙ্গে নতুন কমিটিতে যারাই আসুক তাদের স্বচ্ছতা জবাবদিহিতার আওতায় আনার দাবি নাজমুল আবেদিন ফাহিমের। মাহবুব ইমন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জাতীয় পতাকা হাতে আবু সাঈদের পরিবারের পাশে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জিয়ারত করলেন কবর। অশ্রুসজল চোখে নাহিদ আসিফ সার্জিস। ন্যায় প্রতিষ্ঠার ঘোষণা। শিক্ষার্থীদের আলটিমেটামের মুখে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের পদত্যাগ। সরে দাঁড়াচ্ছেন আপিল বিভাগের 5 বিচারপতিও। দায়িত্ব ছাড়লেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এবং বিভিন্ন খাতে সংস্কারে যতদিন দরকার অন্তর্বর্তী সরকার ততদিন দায়িত্ব পালন করবে বললেন আইন উপদেষ্টা। অর্থনৈতিক সংকট কাটাতে ব্যবস্থার আশ্বাস অর্থ উপদেষ্টার। এই ছিল সময় সংবাদে। সঙ্গে থাকুন সময়ের।